নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং স্পেশাল বুলেটিনে আজকে পদ প্রত্যাহার নিয়ে কথা হবে। কোন পদ প্রত্যাহার? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, সেই আমলে যে শূন্য পদ, অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল, যা একেবারে কোর্ট পর্যন্ত গিয়েছিল। মমতা জামানার অতিরিক্ত শূন্য পদ এবার কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ তৈরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টে। ফলে উচ্চ প্রাথমিকে 1600 অতিরিক্ত পদের আর কোনো অস্তিত্বই থাকলো না। ঠিক কি হলো, পুরো বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে, দেখাই আসুন। নিয়োগ দুর্নীতির ক্ষতে অতিরিক্ত শূন্য পদের প্রলেপ লাগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু তাতে ক্ষত সারেনি, বরং সেই চিকিৎসা পদ্ধতি নিয়েই উঠেছিল একের পর এক প্রশ্ন। পালাবদলের পর সেই সিদ্ধান্তই প্রত্যাহার করল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকে তৈরি করা অতিরিক্ত শূন্য পদের বিজ্ঞপ্তি বাতিল করা হলো। 2016 সালে উচ্চ প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য তৈরি হয় সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ। নিয়োগ জটিলতা কাটাতেই অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নেয় তৎকালীন মমতা মন্ত্রিসভা। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। 2023 সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। একই সঙ্গে মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। তবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে গেল সরকারি অবস্থান। পুরনো সিদ্ধান্ত থেকে সরে এলো রাজ্য। উচ্চ প্রাথমিকে তৈরি অতিরিক্ত শূন্য পদের বিজ্ঞপ্তি প্রত্যাহার রাজ্যের। মন্ত্রিসভা সিদ্ধান্তের কথা হাইকোর্টকে জানিয়ে দিল সরকার। 19 তারিখ আমরা এই খবরটি প্রথম বেক করে জি 24 ঘন্টা যে কলকাতা হাইকোর্ট রাজ্যে নতুন সরকারের ক্যাবিনেটকে নির্দেশ দিয়েছিল তারা পূর্বতন সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বহাল থাকবে বা অনড় থাকবে, নাকি তারা প্রত্যাহার করবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে না, তৃণমূল কংগ্রেস যা করেছিল সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। আমরা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকেই আমরা মান্যতা দিচ্ছি, তাই 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত প্রত্যাহার করছি। আজকে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 19 মে 2022 সালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ক্যাবিনেটের যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হবে সেটা বেআইনি ছিল, আইন সিদ্ধ না, আইন না মেনে করা হয়েছে এবং তারা সেই ডিসিশন উইথড্র করে নিচ্ছে। এই যে আপার প্রাইমারি যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসে কিন্তু কোনো রকম দুর্নীতি ছিল না। সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যে নোটিফিকেশন, সেটা যদি চ্যালেঞ্জ হতে পারে, তাহলে এই যে উইথড্র হয়ে যাচ্ছে তার যারা বেনিফিশিয়ারি, যারা চাকরিটা পেত, তারাও পরবর্তীকালে এটাকে চ্যালেঞ্জ করতে পারে। অতিরিক্ত শূন্য পদ প্রত্যাহারের পর এখন উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার কোন পথে হাঁটে সেটাই দেখার। ক্যামেরায় মনোজের সঙ্গে অন্নবাংশু রিপোর্ট, জি 24 ঘন্টা। তাহলে পুরো বিষয়টা এই জায়গায় যখন দাঁড়িয়ে, তখন আলোচনা চলবে যে 1600 পদ, যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল, যারা চাকরি পেতে পারতো তাদের কি হবে, এটাও এই মুহূর্তে কিন্তু বড় প্রশ্নের মুখে। কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন স্টুডিওতে, আসুন তার সঙ্গে পরিচয় করে দিই। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি আসতে বলবো, কিভাবে দেখছেন নীলাদ্রিবাবু এই যে পুরো বিষয়টা, তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো কোনো নিয়ম না মেনে, তার ফলে বেশ কয়েকজন 1600 পদ মানে 1600 প্রার্থীর ভাগ্য এই মুহূর্তে অনিশ্চয়তায় ঝুলছে। তারা কি করবেন তাহলে এবার? তারা কি পাল্টা আবার চ্যালেঞ্জ করবেন? পুরো বিষয়টা তারও জটিল তাহলে হয়ে গেল না। প্রথম কথা হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল, এর টাকাটা কে দিচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকায় অতিরিক্ত এবং সেটা কিন্তু নিয়োগ করতে না পারার জন্য, এবং নিয়োগ করতে না পারার জন্য, অর্থাৎ যে নিয়োগগুলো করতে পারেনি সেই নিয়োগগুলো হবে ভবিষ্যতে। অতিরিক্ত শূন্যপদগুলো থেকে যাবে, অর্থাৎ যে কাজের জন্য ধরুন 1000 লোকের প্রয়োজন, সেই কাজের জন্য আরও অতিরিক্ত কিছু লোক নেওয়া হচ্ছে, যেটা মানুষের ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। এটা চূড়ান্ত অনৈতিক ব্যাপার। যেখানে নিয়োগ করা প্রয়োজন সেখানে প্রপার পদ্ধতি মেনে নিয়োগ করার প্রয়োজন রয়েছে। তা বলে অতিরিক্ত শূন্যপদ তো ভবিষ্যতেও একটা সমস্যা তৈরি করতো। ধরুন যে নিয়োগগুলো হলো না, সেগুলো হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত শূন্যপদের কি হতো? তাই তো চাকরি দিতে হবে বলে যেখানে প্রয়োজন নেই সেখানে লোক নিতে হবে,
এই পদ্ধতি মেনে যদি সরকার চলে তো সরকার তো দেউলিয়া হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের 8 লক্ষ কোটি টাকার ঋণ তৃণমূল সরকার রেখে গেছে, সেই ঋণের বোঝা আরও বাড়তো। এই ধরনের অতিরিক্ত সব জায়গায় আমরা অতিরিক্ত, সবই তো অতিরিক্ত এ রাজ্যে, অতিরিক্ত মানে প্রয়োজনের বাইরে গিয়ে সরকার খরচ করে রেখেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় একটা খুব সাহসী সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের। নিশ্চয়ই এটা চ্যালেঞ্জ হতে পারে, হতেই পারে, আইনত যাদের ধরুন যারা চাকরি আছে তারা চলে গেল, তারা চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু এই দৃঢ়তাটা যদি সরকার দেখাতে পারে যে মানুষের ট্যাক্সের টাকা নয় ছয় করার অধিকার কোনো সরকারের নেই, যে পদের প্রয়োজন আছে সেটা নিশ্চয়ই রিক্রুটমেন্ট হবে। অতিরিক্ত শূন্য পদ তৈরি করা তো মানে বেআইনি ব্যাপার। একটা দুর্নীতিকে ঢাকতে আরো একটা মিথ্যের আশ্রয়, এবং সেটাও ফুলফিল হলো না। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, অতিরিক্ত শূন্যপদ দিয়ে নিয়োগ দুর্নীতি ঢাকা যায় না। যেটা করতে হবে প্রপার ওয়েতে সিলেকশন করতে হবে, যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে, অযোগ্য প্রার্থীদের যাতে চাকরি চায় সেটা দেখতে হবে, এবং যারা নিয়োগ দুর্নীতির টাকা নিয়েছে তারা যেই হন না কেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয় পেয়েছিল যাদের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল বা তৃণমূলের বিভিন্ন এজেন্টরা টাকা নিয়েছিল, তারা যদি মুখ খুলে অনেক রাঘব বল মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে, সেটাই ভয় পেয়েছিল। তাই তাদের মুখ ঢাকার জন্যই অতিরিক্ত শূন্যপদটা তৈরি করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, নিশ্চয়ই আপনার মনে আছে যে বারবার করে এটা উল্লেখ করা হচ্ছিল যে সরকার মানবিক, সরকার চেষ্টা করছে, সরকার চাকরি দিতে চায়, কিন্তু কিভাবে চাকরি দিচ্ছে সেটা নিয়ে তো প্রশ্ন উঠেছিল, এবং সে কারণেই আজকে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। না না, নিশ্চয়ই সরকার মানবিক হলে এই ধরনের দুর্নীতিকে তারা প্রশ্রয় দিত না। বছরের পর বছর দুর্নীতি হয়ে গেছে। আমাদের মানবিক সরকার, তাদের মানবিকতাটা খুব সিলেক্টিভ মানবিকতা ছিল। তারা মানবিক তৃণমূল কর্মীদের প্রতি, তারা মানবিক তৃণমূলের ক্যাডারদের প্রতি, তোলাবাজদের প্রতি, যাদের মাধ্যমে বিভিন্ন রেশিওতে দোলা সেনের বক্তব্য থেকেই জানা যায় 25 থেকে 75 নাকি কোথায় একটা চলে যেত। তা তাদের প্রতি মানবিক। চোরেদের প্রতি সরকার খুব মানবিক ছিল, এটা মানতেই হবে। কিন্তু সৎ সাধারণ আমার আপনার মতো চাকরি করা মানুষদের কাছে সরকার কিন্তু মানবিক ছিল না। কারণ আমাদের টাকা 9-6 করেছে এই তৃণমূলের সরকার, লুটে পুটে খেয়েছে 15 বছর বাংলার মানুষের টাকা, বাংলার মানুষের চাকরি এবং বাংলার মানুষের ভবিষ্যৎ। একদমই। আর এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমল নিয়ে যখন কথা হচ্ছে তখন নিয়োগের ক্ষেত্রে বড় বড় ধাক্কা। আরো একটা ধাক্কার কথা বলি, যেটা হাইকোর্টের তরফ থেকে একটা ধাক্কা তৃণমূলের আমলে যেটা হয়েছিল সেই জায়গায় ধাক্কা। কেন? কারণ 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ, সেই নিয়োগের ব্যাপারে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। নিয়োগে ফল প্রকাশের ওপরও স্টে অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নোটিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণের গেরোয় এই মুহূর্তে গোটা জটটা রয়েছে। তবে এই বিষয়ে অবশ্যই 11ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে যে পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানির দিকে আমাদের নজর থাকবে। কিন্তু নীলাদ্রিবাবু, আপনার কাছে এটাই প্রশ্ন যে এই যে 12,000 কনস্টেবল, সেই জায়গায় তাদের যে পরীক্ষা হলো, তাদের যে ভাইবা হয়ে গেল, কিন্তু রেজাল্ট আউট হচ্ছে না, সেই সংরক্ষণের গেরো, মানে এখানেও একটা বড় দুর্নীতি, তারই কি প্রমাণ হচ্ছে? সংরক্ষণের গেরোটা তৈরি করেছে কি? যাদের সংরক্ষণ পাওয়ার কথা নয় তাদের তোষণ করার জন্য সংরক্ষণ দিয়েছেটাকে, তারাই তো সমস্যাটা সৃষ্টি করেছে। যে এত মানুষের চাকরি চলে গেল তার মূল কারণ হচ্ছে নিয়োগে দুর্নীতি। তার ফলে অনেক যোগ্য লোক যারা হয়তো যোগ্য ছিল এবং নিয়োগ পেয়েছিল তাদের চাকরিও আটকে গেল কোর্টের রায়। কারণ যদি প্রক্রিয়াটা ভুল হয় তাহলে স্বাভাবিকভাবে যোগ্য প্রার্থীরও চাকরি আটকে যাবে, তা নিয়ে অসন্তোষ ক্রিয়েট হতেই পারে। কিন্তু সংরক্ষণের পদ্ধতিটা ঠিক ছিল না এবং সংরক্ষণের উদ্দেশ্যটা অসৎ ছিল। সংরক্ষণের উদ্দেশ্য ছিল যোগ্য যাদের সংরক্ষণ পাওয়ার কথা তাদের নাম কেটে দুধেল গাইদের সংরক্ষণ দেওয়া, একেবারে স্পষ্ট ভাষায় বলছি। একদম। এই ক্ষেত্রে আমি একটুখানি শুনিয়ে দেবো আপনাদেরকে, মামলাকারীদের আইনজীবী তার বক্তব্য কি শোনাবে, এবং শুভেন্দু অধিকারী তিনি ওবিসি সংরক্ষণ নিয়ে তার কি বক্তব্য ছিল সেটাও শোনাই। আগের গভর্নমেন্ট খুব তাড়াহুড়ো করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে শেষ করার চেষ্টা করছিল এবং হাইকোর্টে অর্ডার মামলা পেন্ডিং ছিল বলে করতে পারেনি। They were trying to fill up all the OBC A, OBC D category candidates. আজকের দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে ওবিসি এ বি তো সবাই জানেন যে আজকের দিনে আর নেই, শুধু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে। যারা ওবিসি হয়ে পার্টিসিপেট করেছে তাদের যাদের আজকে জেনারেল হিসেবে ট্রিট করার কথা সেটা না করে they were given option to participate as a EWS category candidate. আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। শিডিউল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক,
ট্রাইবালদের জন্য রিজার্ভেশন আছে, আমরা চাই থাকুক। যারা এখানে 33% লোক বাস করে, আমরা তো করিনি, দেশভাগের সময় থেকেই আছেন, তাদের অধিকার আমরা কি করে কাটবো? তাদের সম্পত্তি কাটতে হবে, তাদের চাকরি কাটতে হবে, তাদের শিক্ষা কাটতে হবে, তাদের আপনারা মানুষ হতে দেবেন না? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কি বক্তব্য, সেই বক্তব্য এবার শুনিয়ে দিই। আপনারা জানেন কুম্ভকার, স্বর্ণকার, তিলি তেলি এবং কুর্মী সমাজ সহ আমাদের যাদব সমাজ সহ যারা প্রকৃত ওবিসি, নাপিত সহ তারা সুযোগ পেতেন না। ভোট ব্যাংকের স্বার্থে আর তোষণের রাজনীতিতে অবৈধ ওবিসি করে দেওয়া হয়েছিল। আমরা ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। আমি নীলাদ্রি বাবু আপনার কাছে এটাই জানার চেষ্টা করবো, এই যে চাকরি তো হয়নি, চাকরির খরা তো বিগত 15 বছর ধরে রয়েছে, চাকরি পাওয়ার যে ক্ষেত্রগুলো সেগুলো ব্লক করে দেওয়া হয়েছে, বিভিন্ন আইনি জটিলতা, সেটার কি কারণ সেটা আমরা জানি, সেই ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতার যে অভাব প্রত্যেকটা পদে পদে ছিল, সেটাই তার প্রমাণ হচ্ছে কলকাতা হাইকোর্টের একের পর এক ধাক্কা তৃণমূল কংগ্রেসের আমলে। না, পদ্ধতিগত যদি ভুল থাকে, যদি অবৈধ চাকরি থেকে অবৈধ ওবিসি পর্যন্ত পাওয়া যায়, এমনকি মুখ্যমন্ত্রী অবৈধ অনেকে বলেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একবার হেরে আবার পরের বার এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবার দ্বিতীয়বার দলে দ্বিতীয়বারও হেরে গেলেন, কিন্তু যাই হোক উনি, এবং তিনি পদও ছাড়তে চাননি, এমন এক মুখ্যমন্ত্রী তিনি হেরে যাওয়ার পর পদও ছাড়তে চাননি। তো যাই হোক, এই অবৈধ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে অবৈধ কাজকর্মগুলো পশ্চিমবঙ্গে 15 বছর ধরে হয়েছে, সেই কাজকর্মের ফলেই কোর্টের বিভিন্ন রায় তাদের বিরুদ্ধে যাচ্ছে। পদ্ধতি যদি ঠিক থাকতো, কোর্টকে তো দোষ দিয়ে লাভ নেই, দুর্নীতি সর্বস্তরে হয়েছে, সবকিছুই দুর্নীতির মধ্যে দিয়ে হয়েছে। একটা দল যেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষদের দল, পৃথিবীর ইতিহাসে এরকম দল খুব কম এসছে, যে দলের মাথা থেকে পা অব্দি চোর, জোট চিটিংবাজে ভর্তি। এখন স্পষ্ট ভাষায় বলছি, যারা দুর্নীতি করতে চাইতেন তারা তৃণমূল করতেন, তৃণমূলের মাধ্যমে তারা রোজগার করতেন, কোনো আদর্শ ছিল না, একটাই আদর্শ ছিল, একটাই লক্ষ্য ছিল, চুরি করে রোজগার করা, এবং বিভিন্ন উপায় তারা চুরি করেছেন। একেবারে স্পষ্ট ভাষায় এই কথাটা আজ বলার সময় এসেছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, স্পষ্ট কথা স্পষ্ট ভাষায় বলেছেন বাংলার মানুষ, তাই ওনাকে স্যালুট জানাচ্ছি। আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যারা চাকরি পাবেন বলে আশা রাখছেন, তাদের জন্য কি বলবেন তাহলে? যে স্বচ্ছতার ভাব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এটা যদি ধরে রাখা যায়, স্বচ্ছতা মেনটেন করা যায়, তাহলে এই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের গেরোয় আর পড়তে হবে না। পড়তে হবে না, চাকরি হবে। মানে যারা যোগ্য প্রার্থী, উপযুক্ত পদ্ধতির মাধ্যমে তারা যদি সিলেক্টেড হন, তাদের চাকরি আটকাবে না। যদি পদ্ধতিগত ভুল থাকে, তাহলে যতই যোগ্য হন না কেন, চাকরি আটকে যাবে, এটা খুব স্পষ্ট। আর বিনিয়োগকারীদের জন্য এটা খুব ভালো একটা মেসেজ, যে এখানে যারা সরকারি স্তরে রিক্রুটেড হচ্ছেন, সরকারি অফিসাররা, তারা যোগ্য অফিসার হবেন, তারা কোনো দুধেল গাই যাদের চাকরি দিয়ে দেওয়া হবে রাজনৈতিক কারণে, অর্থাৎ প্রশাসনের রাজনীতিকরণটা হবে না, অর্থাৎ তারাই প্রশাসনের সাথে কাজ করতে পারবেন। এই জন্যই এত বিনিয়োগের জোয়ার, যেটা আমরা কার্যত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে গত 100 দিনে, সেটা সম্ভব হয়েছে কারণ বিনিয়োগকারীদের কোথাও একটা আস্থা আসছে, প্রশাসন কিন্তু যোগ্য মানুষদের নিয়ে কাজ করতে চাইছে। এই যোগ্যতাটা, এই বিশ্বাসটা তৈরি করতে পেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখানেই ওনার সাফল্য। একদমই, অনেক ধন্যবাদ নীলাদ্রি বাবু আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্যই দেখার বিষয় যে 11 তারিখ অবশ্যই কোর্টে কি হয়, কারণ এই যে স্টে অর্ডার দেওয়া হয়েছে, স্টে অর্ডারের পর আগামী সময়তে এই বিষয় নিয়ে কি সওয়াল, কি জবাব পর্ব থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।